এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি ফারহাত তাসনিম। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের 7টি অভিযোগকে 39 অভিযুক্তকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তবে অসুস্থ থাকায় আনা হয়নি শাহজাহান খানকে। এদিকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শককে, এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অর্থাৎ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, তারা কিন্তু বিচারিক কার্যক্রম শুরু করেছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, আজকের কার্যতালিকায় কিন্তু 7টি মামলা রয়েছে এবং সেই 7টি মামলার অভিযুক্ত দ্বারা কিন্তু সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, সাবেক আমলা এবং সাবেক সংসদ সদস্য সহ বেশ কয়েকজনকে আনা হয়েছে। এর পাশাপাশি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, আজকে কিন্তু ঢাকা উত্তর সিটির যে সাবেক মেয়র ছিলেন আতিকুল ইসলাম, তিনিও এসেছেন। এবং এই যে 7টি অভিযোগের কথা বলা হচ্ছে, সেই 7টি অভিযোগ কিন্তু রাজধানীর আজমপুর থানার যে অভিযোগ, সেই আজমপুরের গণহত্যার অভিযোগটি রয়েছে চকবাজারের অভিযোগ, রয়েছে বনানীর অভিযোগ, রয়েছে সিলেটের অভিযোগ, রয়েছে নরসিংদীর অভিযোগ, রয়েছে নারায়ণগঞ্জের অভিযোগ। এরকম 7টি সুনির্দিষ্ট অভিযোগে কিন্তু এই 39 জনকে হাজির করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলাগুলোতে যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের যে কথা রয়েছে, আজকে সেই বিষয়ে তারা তাদের অবস্থান আদালতকে তুলে ধরবেন। এবং সেই ক্ষেত্রে হ্যাভিয়েট যে মামলাটির কথা আপনি জানাচ্ছেন, যেখানে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলাতক রয়েছেন, যেখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন সহ শীর্ষ যেই আলোচিত ব্যক্তিত্বরা যারা এসেছেন বিগত সরকারের, সেই মামলাটিতে কিন্তু আজকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার কথা। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ হয়তো এই বিষয়টিতে আরও সময় চাইবেন, কারণ তারা বলছেন যে এদের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, অর্থাৎ তাদের নেতৃত্বে, তাদের নির্দেশনায়, তাদের উস্কানিতে কিন্তু অধস্তরা তাদের যে অপরাধ সংগঠিত করেছে। অতএব সেই ক্ষেত্রে সুচারুভাবে তদন্ত করতে তাদের আরও সময়ের প্রয়োজন। পাশাপাশি নতুন কিছু মামলাও এসেছে। আমরা দেখেছি চট্টগ্রামে কক্সবাজারের যে আলোচিত আব্দুর রহমান বদিত, তাকেও আজকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আনা হয়েছে। সবশেষ কী সিদ্ধান্ত আসে আদালতের পক্ষ থেকে, তা পরবর্তী সময় আমরা আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব। ফিরে যাচ্ছি স্টোরিতে ফারা আপনার কাছে। ধন্যবাদ। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, এই দুই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 15তম বৈঠকে বসেছে কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, উচ্চকক্ষ বিষয়ক আলোচনা পর্যালোচনা চলছে, আগামী 2-3 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে কমিশন। আলী রিয়াজ আরও বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও আলোচনায় আগ্রহ প্রশংসনীয়, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে। কমিশনের লক্ষ্য 31 জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো। প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব দিয়ে নেতৃত্ব দিতে গিয়ে যারা নিজেদের জীবনে এই যে আলাদাভাবে যে কাগজে দেওয়া আছে, এটা সাংগঠনিক দায়িত্ব সত্ত্বেও আপনারা নিয়মিতভাবেই সকলের সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা এবং সময় হওয়া সম্ভব হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেক বিষয়ে ঐক্যমত, সে কারণে আমাদের পক্ষে তার পরিপ্রেক্ষিতে রাজধানীর জিয়া উদ্যানে জুলাই অগস্ট অভ্যুত্থান সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা অনেক কম, সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন, সারা দেশে কত গাছ লাগাবেন? 10 লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয়। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। এখানে আমাদের যারা শহীদ হয়েছেন তার বাবা মারা বসে আছেন। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তার একমাত্র পুত্র, তিনি নিজে একজন হাসপাতালের নার্স, তিনি একটা বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্যটা আমি ভুলতে পারছি না। তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে
কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, আমার ভবিষ্যতের, সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে। এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ৬-৭টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম। এনসিপির জুলাই পদযাত্রা আজ আছে রাঙ্গামাটি ও চট্টগ্রামে। সকালে রাঙ্গামাটিতে পদযাত্রা শেষে সমাবেশ করবেন নেতারা। এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ। 10 উপজেলা থেকে নেতাকর্মী, ছাত্র জনতা পদযাত্রায় অংশ নেবেন। ঘাগড়া থেকে কেন্দ্রীয় নেতাদের বরণ করার পর মোটর শোভাযাত্রার মাধ্যমে তারা রাঙ্গামাটি শহরে যাবেন। এরপর শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা বনরূপায় গিয়ে সমাবেশে মিলিত হবেন। এদিকে পদযাত্রা ও সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাঙ্গামাটির কর্মসূচি শেষে পদযাত্রা যাবে চট্টগ্রামে। বিএনপির নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করলে এনসিপির নেতারা রাঙ্গামাটি থেকে ফেরত যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। রবিবার রাতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এরপর তারা সমাবেশ করে। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে রাঙ্গামাটিতে না আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। সমাবেশের বক্তারা আরও বলেন, এনসিপি মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। জুলাই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরাই বেশি শহীদ হয়েছেন দাবি করে বলা হয় এনসিপি জুলাইকে নিজেদের করার চেষ্টা করছে, যা কোনোভাবে হতে দেওয়া হবে না। তারেন্দ্রের প্রতীক তারেক রহমানকে নিয়ে এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যদি কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, কোন ধরনের সমালোচনা করেন, তাহলে আপনাদেরকে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে এই কোন প্রকারে সুস্থভাবে ফেরত যেতে দেওয়া হবে না। গোপালগঞ্জ জেলায় কারফিউ শেষে আজ সকাল থেকে ফের 144 ধারা জারি করা হয়েছে, যা বহাল থাকবে রাত 8টা পর্যন্ত। শনিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জেলার যে কোনো স্থানে কোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবা 144 ধারার আওতামুক্ত থাকবে। এর আগে সংঘাত সহিংসতায় গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউ 14 ঘন্টা শিথিল থাকার পর শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত বাড়ানো হয়।